Hello student, welcome to Lucy Online English class. I am Akulina Maiti Barik, your English educator. Let's learn tense to improve our writing and speaking skill. এসো আমরা সহজে টেন্স শিখি, আমরা যাতে সহজে কথা বলতে পারি এবং লিখতে পারি। টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। টেন্সের মাধ্যমেই আমরা কিন্তু কোনো জিনিস ইংলিশে লিখতে বা বলতে পারি, সেটার জন্য টেন্সটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ছোট থেকেই আমরা টেন্সের কথা শুনলেই ভীষণ ভয় পেয়ে যাই। একদমই ভয় রাখা চলবে না। ভয় করেছি কারণ আমরা টেন্সটাকে বুঝিনি, কেবলমাত্র মুখস্থ করেছি। কিন্তু আজকে আমরা একটু মুখস্থ করব না, সহজে টেন্স বুঝবো। প্রথমে আমরা বুঝবো আজকে যে টেন্স কি এবং টেন্স শেখার আগে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ও আমাদের মাথায় রাখতে হবে। তো টেন্সের মধ্যে দুটো ব্যাপার লুকিয়ে থাকে, মানে দুটো আসপেক্ট থাকে। কি কি? একটা হলো টাইম মানে সময়, আর একটা হলো ওয়ার্ক স্ট্যাটাস মানে কাজের অবস্থা। টেন্সটা সময় আর কাজের অবস্থা এই দুটো নিয়ে গঠিত। সময় কি বলে? আমাদের একটা টাইম লাইন থাকে, আমাদের অতীত একটা থাকে, মানে আগে কি ঘটে গেছে। ধরো এখন আমার এই ক্লাসে তোমরা উপস্থিত আছো, এর আগে বা তোমাদের ছোটবেলা, সেটা ছিল তোমাদের পাস্ট। বর্তমানে তোমরা যে আমার সঙ্গে এখন আমরা একসঙ্গে স্টাডি করছি, টেন্স শিখছি, এটা হলো তোমাদের প্রেজেন্ট। আর এইভাবেই যদি সুন্দরভাবে পড়াশোনা আমরা করি বা তোমরা করো, তাহলে ভবিষ্যতে তোমাদের ভবিষ্যৎটা আরো উজ্জ্বল হবে, তোমরা কোনো ভালো জায়গায় সেটেলড হবে, এটাই তোমাদের ফিউচার। তাহলে আমরা সময়ের হিসেবে টাইম লাইনে তিনটি সময় পেলাম: পাস্ট মানে অতীত, প্রেজেন্ট মানে বর্তমান, আর ফিউচার মানে ভবিষ্যৎ। এবার এই আবার আসি আমরা মুখস্থ করতে, যে আমরা ছোট থেকে এই টেন্সের আবার চারটি ভাগ: ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু না, এটা কেন হচ্ছে? ওই যে বললাম কাজের অবস্থা। কাজের অবস্থা, আমরা কাজের অবস্থা বলতে বুঝছি যে কাজটা এখন চলছে, না কাজটা শেষ হয়ে গেছে, না কাজটা আগে শুরু হয়েছিল এখন শেষ হয়ে গেছে, কিংবা আগে শুরু হয়েছিল কিন্তু এখনো চলছে, আবার কাজটা শুরু হয়েছে কি শেষ হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। এই রকম তাকেই আমরা বলবো কাজের অবস্থা। তো এই কাজের অবস্থা অনুযায়ী আমরা টেন্সকে চারটে অংশে ভাগ করতে পারি। ইনডেফিনাইট, যেখান থেকে বোঝা যাচ্ছে না কাজটা শেষ হয়ে গেছে কি চলছে। যেমন আমি ভাত খাই, খাই তো বেশ, কিন্তু খাচ্ছি মানে এই মুহূর্তে, না এটা শেষ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে তা কিন্তু বোঝা যাচ্ছে না। আমি ভাত খাই। আমি স্কুলে যাই কিন্তু কখন যাই এই কোনো সময় নির্ধারণ করছে না, অনিশ্চয়তা বোঝাতে। ইনডিফিনিট, অ্যাকচুয়ালি উচ্চারণ ইনডিফিনিট। ইনডিফিনিট মানে অনিশ্চয়, অনিশ্চয়তা বোঝাতে, মানে কাজটার টাইমটা ঠিকঠাক বোঝানো যাচ্ছে না। এবার আসছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে অবিরাম, ঘটমান, যেটা ঘটছে। এই এখন ধরো তুমি আমার এই ভিডিওটা দেখছো, এটাই তোমার কন্টিনিউয়াস, মানে তুমি এই মুহূর্তেই কাজটা করছো, এখনো চলছে,
থেমে যায়নি। আর যদি এটা ধরো তুমি দেখেছিলে এবং এটা শেষ হয়ে গেল, তখন বলেছো আমি ভিডিওটা দেখেছি, কিংবা তুমি পড়ছো, যখন বলছো আমি পড়ছি তখন পড়া কাজটা চলছে, আর যখন বলছো যে আমি পড়েছি তখন পড়া কাজটা কিন্তু বোঝা যাচ্ছে যে কমপ্লিট হয়েছে, ফের ঘটনাটা পুরো ঘটে গেছে। আর একটা হলো, সেটা হলো পারফেক্ট, আর আরেকটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো নামের মধ্যেই এর কিন্তু অর্থটা লুকিয়ে আছে। পারফেক্ট মানে পুরা ঘটিত, আর কন্টিনিউয়াস মানে ঘটমান। পুরা ঘটিত ঘটমান মানে কাজটা শুরু তো হয়ে গেছে, কাজটা শুরু হয়েছে কিন্তু এখনো চলছে, ঘটনাটা ঘটে গেছে। ধরো আমি সকাল থেকে পড়ছি, তাহলে পড়া কাজটা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে এবং সকাল থেকে পড়ছি মানে এখনো কিন্তু কাজটা চলছে, ঘটেই চলছে, ঘটমান। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস সম্বন্ধে আমরা ধারণা করতে পারলাম। এবারে যেটা মূল ব্যাপার, এই টেন্সটা তো বুঝলাম, কিন্তু এই টেন্সে যাওয়ার আগে আমাদের কিন্তু তিনটি বিষয় অবশ্যই মাথায় রেখে দিতে হবে, সেটা না হলে কিন্তু আমাদের সমস্যা হবে। সেটা হলো পার্সন মানে পুরুষ, তারপর ফর্মস অফ ভার্ব মানে ক্রিয়ার রূপ, আর স্ট্রাকচার অফ সেন্টেন্সের গঠন। তো প্রথমে পার্সন মানে পুরুষে আসি। পুরুষ আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন জেনে এসেছি। ফার্স্ট পার্সন কাকে বোঝাচ্ছে? না আমি আমরা, আমি আমরা, আমাদের, আমাদিগকে, এই আমি আমরা দিয়ে যে সমস্ত কথা হয়, আমি হলে একজন, এই পার্সনের আবার দুটো ইংরেজিতে ভাগ থাকে, সিঙ্গুলার এবং প্লুরাল। আমি বলতে একা সিঙ্গুলার, আবার যখন বলছি আমরা তখন একের বেশি, তখন হচ্ছে প্লুরাল। তো ফার্স্ট পার্সন আমি আমরা সিঙ্গুলার প্লুরাল থাকছে। সেকেন্ড ইউটা সিঙ্গুলার এবং ইউটা কিন্তু প্লুরালও, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, তাহলে ইউটা কিন্তু প্লুরালও হয়ে থাকে। তো তুমি তোমরা দিয়ে যা কিছু কথা সেটা হলো সেকেন্ড পার্সন। এই যে আমি আমরা আর তুমি তোমরা বাদে যাকে নিয়ে কথা বলছি তারাই হলো থার্ড পার্সন, মানে সে, তাহারা। এছাড়াও রাম, শ্যাম, যদু, মধু সিঙ্গুলার, মানে সে সিঙ্গুলার, প্লুরাল বললে দে, তারা, সব এরই মানে সমস্ত পুরুষ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্রতিটি আবার সিঙ্গুলার এবং প্লুরাল হয়। মজাটা হলো এখানেই যে এই থার্ড পার্সন মানে সে, তাহারা, রাম, শ্যাম, যদু, এইসব মানে আমরা বলতে পারি যত কিছু নাউন আছে সবটাই থার্ড পার্সনে ফেলা যায়। তো সেখানে সে যখন সিঙ্গুলার হয় তখন তার পাশে যে ভাবটা বসে সেখানে কিন্তু এস বা ইএস কিংবা আইইএস যোগ হয়। যেমন আমি বলি আই গো, কিন্তু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন হয় হি গোজ। তোমরা ভালো করে এখানে হাইলাইট করে লেখা আছে দেখতে পাচ্ছ। আবার যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার দে, গো হবে, দে গো, কিন্তু হি গোজ। তাহলে এটা তোমাদের কিন্তু সব সময় মাথায় রেখে দিতে হবে। এরপরে আসছি ফর্মস অফ ভার্ব। কিছু কিছু জিনিস আমাদের আবার কিছুটা মাথায় রাখতে হয়। ফর্মস অফ ভার্ব ছোট থেকে আমরা শিখে আসছি। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে তিনটে ভার্বের ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট ফর্মটাকে বলা হয় V1, পাস্ট ফর্মটাকে V2 আর পাস্ট পার্টিসিপল ফর্মটাকে V3। এটাও কিন্তু মাথায় রেখে দিতে হবে। আর আমরা এমনি পড়ি গো, তার পাস্ট ফর্ম ওয়েন্ট, গান, ডু, ডিড, ডান।
এখানে আরো তোমরা দেখতে পাচ্ছ রান, র্যান, রান, নো, নিউ, নোন, এরকম তোমাদের চার্টে আমি দেখিয়েছি। এটা হলো ফর্মস অফ ভার্ব। এখানে তাহলে আমরা যেটা মাথায় রাখবো সেটা হলো প্রেজেন্ট ফর্ম মানে V1, পাস্ট ফর্ম V2 আর পাস্ট পার্টিসিপল ফর্ম V3। এরপর চলে আসবো স্ট্রাকচার অফ সেন্টেন্স। আচ্ছা, আমরা কিন্তু বাংলায় অনর্গল কথা বলে চলি। আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, সে ফুটবল খেলছে, সে বই পড়েছিল, কথাগুলো বলে যাচ্ছে। এবং সব ক্ষেত্রে দেখো আমি ভাত খাই, শেষে খাই মানে ক্রিয়াপত্র আছে। সে খেয়েছিল, সেখানেও শেষে ক্রিয়াপত্র আছে। কিন্তু বাংলার ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম যে সেন্টেন্স স্ট্রাকচারে কিন্তু তিনটি অংশ থাকে, সাবজেক্ট মানে কর্তা, আর ক্রিয়া আর কর্ম। বাংলার ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট আর অবজেক্ট মানে কর্তা এবং কর্ম। যেমন উদাহরণে তোমরা দেখতে পাচ্ছ আমি ভাত খাই, এখানে আমি যার দ্বারা কাজটা সম্পাদন হচ্ছে, কাজটা করছে কে, ভাত খাওয়ার কাজটা করছে কে, আমি। তাহলে আমিটা হলো কর্তা, আর ক্রিয়ার সাথে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্ম। কি খাই? ভাত। তাহলে আমি ভাত দুটো পাশাপাশি বসেছে এবং খাই ক্রিয়াপত্রা শেষে বসেছে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে সেটাই মাথায় রেখে দিতে হবে যে সাবজেক্টের পরে কিন্তু ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমি যখন আমি ভাত খাই এই কথাটাকে সাজাবো, তাহলে সাবজেক্টের জায়গায় আমিটা আই হয়ে যাবে, আর এবারেই আসবে ভার্ব খাওয়া, খাই, ইংরেজি হলো ইট, তো ইটটা এবার বসবে আই ইট, এবং সব শেষে মানে ভার্বের পরে চলে যাবে অবজেক্ট মানে রাইস, ভাত। তাহলে তোমরা বুঝতেই পারছো সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন হয় ইংলিশ সেন্টেন্স গঠনের ক্ষেত্রে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা মাথায় রেখে দিলেই কিন্তু তোমাদের সেন্টেন্স গঠন করতে কোনোই অসুবিধা হবে না। আচ্ছা, আমরা যে সেন্টেন্স গঠন করছি দেখো, একটু লক্ষ্য করে দেখো, এখানে আমি কয়েকটা উদাহরণ ব্যবহার করেছি। আই ইট রাইস, হি প্লেজ ফুটবল, হি ইজ প্লেইং ফুটবল, আই এম ইটিং রাইস, তারপরে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, বা দে হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। দেখো সব ক্ষেত্রে ভার্বগুলোর কিন্তু পরিবর্তন হয়েছে। সাবজেক্ট আই আছে, আবার যে অবজেক্ট রাইস আছে, কিংবা ফুটবল যদি বলি ফুটবল আছে, তো সেক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না। এই মাঝের যেটা হাইলাইট করে দেখেছি ভার্বগুলো, এইগুলোরই পরিবর্তন হয়েছে। সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে ভার্ব যেন একটা হিরোর মতো কাজ করে, মানে ভার্বের পরিবর্তনের ওপরেই কিন্তু আমাদের সময়টা বুঝিয়ে যায়, কাজের অবস্থাটা বুঝিয়ে যায়। তো সেটাই আমাদের সব থেকে বেশি মাথায় রাখার। আর আজকের মতো এইটুকুই। আগামী ক্লাসে অবশ্যই এর পরের পার্ট মানে দ্বিতীয় পার্ট প্রেজেন্ট টেন্স সের বিভিন্ন ফর্মগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।